তারাপীঠে কিভাবে আবির্ভূত হয়েছিলেন তারা মা। আজকে সেই নিয়েই সেই ইতিহাসই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। হয়তো অনেকেরই জানা, আবার হয়তো বা অনেকের অজানাও থাকতে পারে। তো যাই হোক না কেন, আমার এটা শেয়ার করতে খুব ভালো লাগবে। কথায় আছে, আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর দিন মা তারার আবির্ভাব হয়েছিল। সেই উপলক্ষে সেদিন ভক্তদের ঢল নেমেছিল তারাপীঠে। এই দিনেই গর্ভগৃহ থেকে দেবীর বিগ্রহ বাইরে আনা হয়। মন্দিরের বিরাম মঞ্চে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় মা তারাকে। সন্ধ্যের আরতির পরে মাকে আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন মধ্যাহ্নভোগ দেওয়া হয় না, বদলে দেওয়া হয় ফল মিষ্টি। রাতে মহাভোগের আয়োজন করা হয়। তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু কিন্তু জয়দত্ত সদাগরের কথা দিয়ে। প্রচলিত কথা অনুযায়ী আজ থেকে প্রায় ৮০০ বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাকর নিবাসী। একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণের প্রিয় পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে, তাতে পচন ধরবে না। এদিকে সন্ধ্যা নেমেছে, রাত্রিতে তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয়দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময় মা তারা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে। অপূর্ব সুন্দর সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন, এত নৌকা ভরে কী নিয়ে চলেছ? পুত্র শোকে জয়দত্তর মন ভারাক্রান্ত ছিল। তাই তিনি রাগের স্বরে মেয়েটিকে বললেন, ছাই আছে। সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে। পরদিন সকালবেলায় মাঝিরা রান্না করতে বসল। খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে তো। কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য! জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো। জয়দত্তর তখন মনে পড়ল আগের দিন রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন, মা গো, দেখা দে, কে তুই মা? আমাকে এমন পরীক্ষা করে গেলি। আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি এবং তাকে বললেন, যেই কুণ্ডের জলে কাটা মাছ ধুতে গিয়ে মাছ জ্যান্ত হয়ে গেছিল, সেই কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে। সকালবেলায় জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন। সেই কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল। ছেলের মুখে তারা নাম শুনে জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারা সেই বাচ্চা মেয়েটির রূপ ধরেই এসেছিল। বুঝতে পারলেন মা তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে পাওয়ার আনন্দে তিনি সারা দিন বসে মা তারার নাম জপ করতে লাগলেন। রাতে আবার দেবী তাকে স্বপ্ন দিলেন। তিনি আদেশ করে বললেন, এই জঙ্গলের মধ্যে একটা শ্বেতশিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে। বললেন সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করার কথা। আর বললেন, আমি হলাম উগ্রতারা, জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস। পরের দিন সকালবেলাতেই লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেতশিমুল গাছের নিচ থেকে শিলা বিগ্রহ খুঁজে বের করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না, তার নিত্য পূজাও দরকার। তাই জয়দত্ত কাছেই একটা গ্রামে এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। কিন্তু কেন এখানকার দেবীর নাম তারা হলো, তাই নিয়ে আছে আরও একটা পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। বিষে জর্জরিত হয়ে গেছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে কিভাবে শিবকে মুক্তি দেবেন, তখন মা তারা শিবকে আপন সন্তানের মতন কোলে নিয়ে আপন স্তন থেকে অমৃত পান করাতে লাগলেন। সেই অমৃত পান করে শিবের বিষজ্বালা দূর হলো। সেই থেকে দেবীর নাম হলো তারিণী। তিনি শিবকে তাড়ন করেছেন।
এই বিশ্বকেও তিনি তারণ করেন। সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি। এবার বলি আধুনিক বাস্তবের ইতিহাস। জয় দত্তের তৈরি করা মন্দির একদিন ক্রমেই জীর্ণরূপ ধারণ করল। তখন সেই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করতে এগিয়ে এসেছিলেন বীরভূমের এরোল গ্রামের রামজীবন রায়চৌধুরী। সেটি হলো তারাপীঠ মন্দিরের দ্বিতীয় নির্মাণ। সেটা ছিল আনুমানিক 1743 খ্রিস্টাব্দে। তারাপীঠ মন্দিরের ভগ্ন অবস্থা দেখে ভক্ত রামজীবনের মন খারাপ হয়ে যায়, কিন্তু মন্দির সংস্কারের মতন অর্থ তার ছিল না। তাই প্রজাদের কাছ থেকে তোলা খাজনার টাকায় তিনি আবার নতুন করে মন্দির গড়ে দিলেন। এর ফলে তিনি খাজনার টাকা তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খাঁকে দিতে পারলেন না। এর বিচার করার জন্য তাকে পেয়াদারা মুর্শিদাবাদে ধরে নিয়ে যায়। তিনি বলেন খাজনার টাকা দিয়ে তিনি তারামায়ের মন্দির নির্মাণ করেছেন, কোনো রকম তছরূপ তিনি করেননি। নবাব এই কথার সত্যতা বিচারের জন্য লোক পাঠালেন। তারা ফিরে এসে নবাবকে জানালেন রামজীবন সত্য কথাই বলেছেন। তার সত্যবাদিতায় খুশি হয়ে নবাব সব খাজনা মকুব করে রামজীবনকে রেহাই দিলেন। সময় পেরিয়ে যায়, কত সাধক আসেন আবার সিদ্ধি লাভ করে চলেও যান। একদিন এলেন সাধক কমলাকান্ত। এসে তারামায়ের মন্দিরের এই অবস্থা দেখে ভাঙা মন্দিরের সামনে বসে তিনি মাকে শোনালেন একের পর এক গান। তার চোখ দিয়ে বয়ে যেতে লাগলো অশ্রুধারা। মন্দিরের এই ভাঙা অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায়ও। তিনি ছিলেন মল্লারপুরের জমিদার। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন, মাগো, আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে তোমার নতুন মন্দির গড়ে দেব। তারামা তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তারপরই জগন্নাথ রায় তারামায়ের মন্দির সংস্কার করে দেন। সেটা 1818 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল। মন্দির নির্মাণের পাশাপাশি নতুন করে তৈরি করলেন চন্দ্রচূড় শিবের মন্দির, মায়ের বিরামখানা, ভোগঘর, ভাণ্ডারা ঘর প্রভৃতি। একদম শুরুতেই যে জয়দত্ত বণিকের কথা বললাম, যাকে মা স্বপ্ন দিয়েছিলেন এবং তিনি তার মৃত ছেলেকে ফিরে পেয়েছিলেন, সেই কুণ্ডের জল গায়ে ছিটিয়ে সেই ঘটনা লোকের মুখে যবে থেকে ছড়িয়ে পড়ে, সেখানে ভক্তদের ভিড় আরও জমতে শুরু করেছিল। সেই পুকুরই এখন তারাপীঠের জীবিত কুণ্ড নামে বিখ্যাত। এবং যেই রাতে মা জয়দত্তকে স্বপ্ন দেখান, সেই দিনটা ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নাদেশ পেয়ে তারা মায়ের পুজো শুরু করেন ওই বণিক। সেই থেকেই তারাপীঠে শুক্লা চতুর্দশীর দিন আবির্ভাব দিবস পালন করা হয়। বন্ধুরা, এই ছিল মায়ের আবির্ভাবের ইতিহাস। শুনতে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এটুকু বলতে পারি, এটা আমার খুব ভালোবাসার জায়গা, তাই আমার বলতে খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এতটুকুই। জয় মা তারা।